গপ্পপুর লোকালে আপনাদের স্বাগতম। আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ছোটদের গোয়েন্দা গল্প পাণ্ডব গোয়েন্দার দ্বিতীয় অভিযান জিপসি রহস্য। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 9ই মার্চ 1941 সালে আর মৃত্যুবরণ করেন 3রা মার্চ 2023 সালে। তিনি একজন ভারতীয় বাঙালি শিশু সাহিত্যিক যিনি রহস্য ও গোয়েন্দা কাহিনী লেখার জন্যে খ্যাত। তার সৃষ্ট জনপ্রিয়তম গোয়েন্দা কাহিনী পাণ্ডব গোয়েন্দা সিরিজ। তিনি কিশোর বয়স থেকেই সাহিত্য সাধনা শুরু হয় তার। ছোটবেলায় অ্যাডভেঞ্চার প্রিয় ছিলেন ও বিভিন্ন জায়গায় সাধু সন্ন্যাসীর সঙ্গ করেছেন। তার গল্প উপন্যাসে ভ্রমণের ছাপ পাওয়া যায়। রামরাজাতলাতে নিজ বাসভবনে থাকতেন এই সাহিত্যিক। 1961 সাল থেকে আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয়র সাথে যুক্ত হন ষষ্ঠীপদ। তিনি অজস্র রহস্য রোমাঞ্চ কাহিনী, ভৌতিক গল্প, ভ্রমণ কাহিনী লিখেছেন। 1981 সালে তার সৃষ্ট পাণ্ডব গোয়েন্দার কাহিনী সর্বাধিক জনপ্রিয়তা দেয় তাকে। এই কাহিনীগুলি কার্টুন চিত্রে ছোট পর্দাতে পরিবেশিত হয়েছে। পাণ্ডব গোয়েন্দা ছাড়াও প্রাইভেট ডিটেকটিভ অম্বর চ্যাটার্জি, কিশোর গোয়েন্দা তাতারের অভিযান ইত্যাদি সিরিজ গোয়েন্দা কাহিনী রচনা করেছেন তিনি। তাতারের কাহিনী নিয়ে 2019 সালে নির্মিত হয়েছে গোয়েন্দা তাতার। তার প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে চতুর্থ তদন্ত, সোনার গণপতি হীরের চোখ, কাকাহিরগড় অভিযান, সেরা রহস্য 25, সেরা গোয়েন্দা 25, রহস্য রজনীগন্ধার, দেবদাসী তীর্থ, কিংবদন্তির বিক্রমাদিত্য ইত্যাদি নাম করা হয়। দেহাবসানের কিছু পূর্বে তার নিজের চয়ন করা সৃষ্ট 25টি অপ্রকাশিত উপন্যাস সংকলন সেরা 25 প্রকাশিত হয়। আজকের গল্প জিপসি রহস্য। প্রধান চরিত্রে বাবলু, বিলু, ভম্বল, বাচ্চু ও বিচ্চু। গন্তব্য স্টেশন গপ্পপুর। পরবর্তী স্টেশন গপ্পপুর। সকল যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, পুরো গল্পটি শুনে মন্তব্য এবং উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এরপর একদিন বিকেলবেলা মিত্তিরদের বাগানে খেলা করছে পাণ্ডব গোয়েন্দারা। এমন সময় হঠাৎ গুলঞ্জ গাছের ডাল থেকে কে যেন বলে উঠল। সেই না শুনেই পঞ্চু ভৌ ভৌ করে চেঁচিয়ে উঠল। বাবলু বলল, কি ব্যাপার বলতো? বাচ্চু বলল, আরে কি চমৎকার একটা কাকাতুয়া পাখি রে বাবলুদা, শিগগির ধরো পাখিটাকে। এই বনে কাকাতুয়ার বাসা আছে নাকি? জানতুম না তো। বিলু বলল, অসম্ভব, কাকাতুয়া পাখি এখন তো বিরল হয়ে এসেছে। যাও বা পাওয়া যায় তারও দাম বাজারে অনেক। এ নিশ্চয়ই কারোর পোষা পাখি। ভম্বল বলল, যারই হোক ধরতে হবে পাখিটাকে। পঞ্চু তখনও সামনে চেঁচিয়ে চলেছে ভৌ ভৌ করে। তুই পঞ্চকে ধরে থাক বাবলু, আমি পাখিটাকে কায়দা করি, না হলে ও চেঁচানিতে উড়ে যাবে পাখিটা। বলতে বলতেই উড়ে গেল পাখিটা। বেশি দূরে অবশ্য যেতে পারল না। খানিকটা গিয়েই একটা ঝোপের ওপর একটা ছোট্ট ডালে বসে পড়ল। তোরা যেন আসবি না কেউ, আমি পিছু নিচ্ছি পাখিটার। ওটাকে ধরতে না পারলে আমার মনে শান্তি আসবে না। এই বলে পাখিটাকে ধরবার জন্য ঝোপের দিকে ছুটল ভম্বল। পাখিটা আবার উড়ে গেল। উড়ে আরেকটু দূরে গিয়ে বসল। ছোট্ট একটা টগর ফুলের গাছ ছিল তার ডালে। ভম্বল সেখানে যেই গেল পাখিটা সেই সেখান থেকে উড়ে গেল। এইভাবে পাখিটার পিছু নিতে নিতে ভম্বল একেবারে বাগানের শেষ প্রান্তে গিয়ে পৌঁছল। ওইখানে একটা মস্ত কাঁঠাল গাছ ছিল। সেই কাঁঠাল গাছের ঘন ডালপালার আড়ালে গিয়ে লুকোলো পাখিটা। ভম্বল তখন অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিল। তবুও সে পাখিটার লোভে একটু একটু করে ডাল বেয়ে সেই গাছের মগডালে উঠতে লাগলো। ওই তো দেখা যাচ্ছে পাখিটাকে, কেমন নিশ্চিন্তে বসে আছে বাছাধন। ধূর্ত বেড়ালের মতো চুপিসারে ভম্বল পকেট থেকে রুমালটা বার করে যেই না ধরতে যাবে, দুষ্টু পাখিটা অমনি ক্যাঁ ক্যাঁ করেই ফুরুত। বাগান পেরিয়ে একেবারে প্লাস্টিক ফ্যাক্টরির দোতলায় বারান্দায় গিয়ে বসলো পাখিটা। আর সেদিকে যেই না তাকানো, অমনি চক্ষু স্থির হয়ে গেল ভম্বলের। দেখল এক বিজাতীয় চেহারার লাল মুখ
বারান্দার থামের আড়াল থেকে এক দৃষ্টে তাকিয়ে দেখছে ওকে। সে দেখা এমনই দেখা যে ভোম্বলের বুকের একদম ভিতরের জায়গাটা পর্যন্ত কেঁপে উঠল। এ মুখাবয়ব অমানুষিক, ভৌতিক ছাড়া আর কিছুই নয়। যেই না এ কথা মনে হওয়া অমনি সুরসুর করে গাছ থেকে নেমেই একেবারে তীর বেগে ছুটে চলল ভোম্বল সেই পোড়ো বাড়ির দিকে, যেখানে আর সকলে ওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। পরদিন সকালবেলা প্রত্যেকটি খবরের কাগজে এক চাঞ্চল্যকর খবর ছাপা হলো। প্লাস্টিক ফ্যাক্টরির মালিকের স্ত্রীকে কে বা কারা যেন নৃশংসভাবে হত্যা করেছে এবং তার সমস্ত গয়না চুরি করে নিয়ে গেছে। সেই সঙ্গে নিয়ে গেছে একটি পোষা কাকাতুয়া পাখি। পাখিটা অবিকল মানুষের মতো কথা বলতে পারত। পুলিশ এই খুনের বিষয়টি নিয়ে খুবই চিন্তায় পড়ে গেছে, কেননা আততায়ীর পায়ের ছাপ ঘরের ভিতরে পাওয়া গেলেও ঘরের বাইরে উঠোনে, মাঠে, সিঁড়িতে কোনোখানেই তার এতটুকু পদচিহ্ন নেই। খবরটা পড়েই লাফিয়ে উঠল ভোম্বল, যাকে দেখে সে ভূত ভেবে ভয় পেয়েছিল। আসলে সেই লোকটাই যে খুনি তাতে আর বিন্দুমাত্র সন্দেহ রইল না তার। ভাগ্যে পাখিটা উড়ে এসে চোর চোর বলে ডেকেছিল, তাই তো পাখিটাকে ধরতে গিয়ে আসল ঘুঘুকে দেখে ফেলেছে সে। দৃশ্যটা মনে পড়তেই শিউরে উঠল ভোম্বল। উহ, কি সাংঘাতিক সেই মুখ! ভোম্বল আর একটুও দেরি না করে বাচ্চু, বিচ্চু আর বিলুকে নিয়ে বাবলুদের বাড়িতে গেল। তারপর সবাই জড়ো হলো বাবলুদের ছাদে। কালকের ঘটনাটা কালই ওদের বলেছিল ভোম্বল। শুনে সবাই খুব হেসেছিল, কিন্তু আজকের কাগজে খবরটা পড়ার পর কেউ আর হাসতেও সাহস করল না। ভোম্বল বলল, এই কেসটা কি আমাদের হাতে নেওয়া যেতে পারে? নিশ্চয়ই খুনিকে যখন দেখেছিস তুই, তখন আর তাকে চিনে ফেলতে খুব একটা দেরি হবে না আমাদের। ওকে আমরা ধরবই ধরবো। দরকার হলে এ ব্যাপারে আমরা পুলিশেরও সাহায্য নেব। পুলিশ তো চিনেই গেছে আমাদের। ঠিক, কালকের ঘটনার কথা আমরা এখনই পুলিশকে গিয়ে বলি চল। তাতে করে খুনিকে ধরতে ওদেরও একটু সুবিধা হবে। সবাই তখন দল বেঁধে থানায় চলল খুনির বর্ণনা দিতে। পঞ্চুও অবশ্য ওদের সঙ্গে যেতে বাদ পড়ল না। থানায় গিয়ে ভোম্বল সব কথা খুলে বলতেই ওসি অবাক হয়ে বললেন, আশ্চর্য ব্যাপার, ঠিক কী রকম সময়ে দেখেছো বলো তো? আজ্ঞে সন্ধ্যের মুখে, আর লোকটার মুখ কী রকম যেন আমাদের সাধারণ লোকের মুখের মতো নয়। ওসি গম্ভীর মুখে সব কথা শুনে যা যা নোট করবার সব নোট করে নিলেন। তারপর বললেন, আমরা এ ব্যাপারে জোর তদন্ত চালাচ্ছি, যদি প্রয়োজন হয় তোমাদের ডাকবো। তোমরা এখন থেকে চেষ্টা করবে সেই মুখ আর কখনো দেখতে পাও কি না। যেই পাবে অমনি জানাবে আমাকে। যদি দূরে কোথাও দেখতে পাও তাহলে তাড়াতাড়ি ফোন করে সেই জায়গাটার নাম বলে জানাবে। সঙ্গে সঙ্গে ধরবো ব্যাটাকে, আর সেই সঙ্গে খবরের কাগজেও নাম ছাপিয়ে দেব তোমাদের। পাণ্ডব গোয়েন্দা নামটা দেখবে রাতারাতি বিখ্যাত হয়ে যাবে। ওরা থানা থেকে বেরিয়ে এক জায়গায় হঠাৎ ডুগডুগ বাজনা শুনে থমকে দাঁড়ালো। আরও অনেকেই দাঁড়িয়েছে সেখানে, ওরাও দাঁড়ালো। বাঁশ আর দড়ি দিয়ে একটা অংশকে ঘিরে খেলা দেখাচ্ছে একজন ইরানি যাযাবর ও এক জিপসি মেয়ে। মেয়েটি ঘাগড়া উড়িয়ে এক অদ্ভুত কায়দায় অপূর্বভাবে নেচে চলেছে, আর ইরানিটা সেই নাচের তালে তালে ঢোল বাজিয়ে কসরত দেখাচ্ছে। পাশেই একটি ছোট্ট তাঁবু, সেই তাঁবুর আশেপাশে কতগুলি মুরগি ঘোরাঘুরি করছিল। বেশ নধর চেহারা মুরগিগুলোর। একটা ছাগল এবং একটা কুকুরও বাঁধা ছিল সেখানে। পঞ্চু হঠাৎ সেই মুরগিগুলোর দিকে ভোঁ ভোঁ করে তেড়ে গেল। যেই না যাওয়া ইরানিদের কুকুরটাও অমনি দ্বিগুণ জোরে চেঁচিয়ে তার প্রতিবাদ করে উঠল। নেহাত হাত পা বাঁধা ছিল তাই রক্ষে, না হলে যা তেজি কুকুর ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতো বোধহয়। ইরানিটা ঢোল থামিয়ে একটা লাঠি হাতে তেড়ে এলো পঞ্চুকে। যেই না আসা অমনি খুব কাছ থেকে লোকটার মুখ দেখেই চমকে উঠল ভোম্বল। তারপর চুপি চুপি বাবলুর কানের কাছে মুখ এনে বলল, বাবলু, এই মুখই কাল আমি দেখেছি, এই সেই লোক। তাড়া খেয়ে পঞ্চু তখন পালিয়ে এসেছে, আর ভোম্বল বাবলুর পিছনে এমনভাবে এসে দাঁড়িয়েছে যে ইরানিটা যেন ওকে দেখে না ফেলে। পঞ্চুকে তাড়িয়ে লোকটা আবার ঢোল পিটতে লাগলো। আবার শুরু হলো জিপসির নাচ। পাণ্ডব গোয়েন্দারা চলে এলো সেখান থেকে। খানিকটা তফাতে এসে বাবলু বলল, তুই ঠিক বলেছিস ভোম্বল, এই সেই লোক। আমার এতটা ভুল হবে না বাবলু,
এই সেই লোক। শুধু লোকটা এতক্ষণ পিছন ফিরে ঢোল বাজাচ্ছিল বলে ওর মুখটা আমি দেখিনি ভালো করে। এই লোকটাই তাহলে খুনি বলতে চাস? খুনি কিনা তা বলতে পারি না, তবে কাল প্লাস্টিক ফ্যাক্টরির বারান্দায় এই মুখই আমি দেখেছি। এ মুখ আমি জীবনে ভুলবো না। তা যদি হয় তবে এই লোকটাই হত্যাকারী। তাহলে কি একবার থানায় গিয়ে জানিয়ে আসবে? না, এখন আর তার কোনো প্রয়োজন নেই। যেমন করেই হোক চোরাইমাল আমাদের উদ্ধার করতেই হবে। আজ বিকেলবেলা আবার আসবো আমরা এইখানে, এবং দুপুরবেলা একবার আমরা স্পটে যাব। বেশ, তাই হবে। ওরা সবাই চলে এলো যে যার ঘরে। দুপুরবেলা প্লাস্টিক ফ্যাক্টরির মেন গেটের কাছে এসে ওরা দেখলো গেট বন্ধ, ফ্যাক্টরিও বন্ধ আজকে। কালকের ওই ব্যাপারের পর আজ কখনো খোলা থাকতে পারে না। সে যাই হোক, এখন মুশকিল হলো ভেতরে ঢোকা যায় কি করে। এর ভেতরে ঢোকবার একটি মাত্র উপায় আছে। কি উপায় বল? মিত্তিদের বাগানের পিছন দিক দিয়ে ভেতরে ঢোকা। কিন্তু সেখানে তো কোনো ফাঁক নেই। একটু বুদ্ধি খরচ করলেই ভেতরে ঢোকা যায়। যে গাছে ভম্বল উঠেছিল সেই গাছের ডালে বেশ শক্ত মোটা লম্বা দড়ি বেঁধে সেই দড়ি বেয়ে নিচে নামা যায়। দ্য আইডিয়া। ঠিক আছে, তোরা যা, তারপর আমি যাচ্ছি। আমি এখনই নিয়ে আসছি আমাদের কুয়োর জল তোলার লম্বা লাইনের দড়িটা। এই বলে ভোম্বল চলে গেল। বাবলুরা সবাই তখন বাগানের শেষ প্রান্তে সেই গাছের উপর উঠেছে। এখান থেকে ফ্যাক্টরির বারান্দা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। জায়গাটাও অনেকখানি, চারদিক ঘেরা, নিচে ফ্যাক্টরি। উপরে মালিক থাকেন। কাজের মেশিনের ঘর ঘর শব্দে ওপরের চিৎকারও কানে যাওয়ার নয়। কিন্তু কি সাহস ব্যাটার, অমন ভর সন্ধ্যাবেলা দিব্যি এসে খুন করে গেল। একটু পরেই ভোম্বল এসে পড়ল দড়ি নিয়ে। দড়ি ধরে পাঁচিল টপকে সর্বাগ্রে বাবলু নামলো ভিতরে। তারপর পঞ্চুকে বেঁধে নামানো হলো। পঞ্চুর পরে বাচ্চু বিচ্চু, সবশেষে বিলু আর ভোম্বল। সবাই নেমে পড়ার পর প্রথমে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কোথাও খুনি তার সুকৌশল খুনের কোনো রকম চিহ্ন রেখে গেছে কিনা তা দেখবার জন্য। কিন্তু না, কোথাও কোনো চিহ্ন নেই। কি অদ্ভুত ও রহস্যময় হত্যাকাণ্ড! একটা মানুষ খুন হলো, আততায়ীর পদচিহ্ন পাওয়া গেল, অথচ সেটা ঘরের ভেতর, ঘরের বাইরে কোথাও নয়। আততায়ী কি ম্যাজিক জানে? এমন সময় হঠাৎ পঞ্চু ভৌ ভৌ করে একটা ঝোপের দিকে ছুটে গেল। পঞ্চুকে ছুটতে দেখে পঞ্চুর পিছু পিছু সর্বপ্রথম ছুটে গেল বিলু। বিলু গিয়ে দেখলো এক জায়গায় পঞ্চু এমন কেন কি যেন শুঁকছে। তাই দেখেই সে উৎসাহিত হয়ে বলল, এই দেখ বাবলু, এখানে কিসের যেন দাগ। বাবলু অনেকক্ষণ ধরে গবেষকের মতো দাগগুলোর আশপাশ লক্ষ্য করে রায় দিল, এটা আততায়ীর কোনো চিহ্ন নয়। এখানে পুলিশ এসেছিল। চারিদিকে বুটের ছাপ আছে। এ দাগ পুলিশের লাঠি ঠোকার দাগ। চলে আয়, একবার বারান্দার উপরে উঠতে হবে আমাদের। কি করে উঠবে? চারদিকে তো তালা দেওয়া। পাইপ বেয়ে উঠবো। তোরা একটু গেটের দিকে নজর রাখবি, যাতে কেউ না এসে পড়ে। এসে পড়বার ভয় নেই, কেননা মর্গ থেকে লাশ নিয়ে দাহ করে আসবে তো সব, কাজেই দেরি হবে। বাবলু নিশ্চিন্ত মনে পাইপ বেয়ে উপরে উঠল। উঠেই দেখতে পেল বারান্দায় পুলিশের পায়ের ছাপ এবং এক কোণে অন্য একটি পায়ের ছাপ রয়েছে। ঘর বন্ধ। ও আস্তে আস্তে ছাদের সিঁড়ির কাছে গেল। তারপর দরজার খিল খুলে ছাদে উঠে চারদিক দেখতে লাগলো খুনি ছাদ দিয়ে নিচে নেমেছে বা পালিয়েছে কিনা। কিন্তু না, সেখানে আততায়ীর কোনো চিহ্নই সে দেখতে পেল না। হঠাৎ চিলেকোঠার সিঁড়িতে একজোড়া পায়ের ছাপ সে লক্ষ্য করল, বেশ বড় বড় জুতোহীন পায়ের ছাপ। কেউ যেন এই সিঁড়িতে বেশ কিছুক্ষণ বসে বিশ্রাম নিয়েছে। বাবলু একটা ঝাঁটাকাঠি কুড়িয়ে সেই ছাপটার মাপ নিয়ে তাড়াতাড়ি বারান্দায় এসে অপর ছাপটার মাপ মিলিয়ে দেখল, হুবহু একই ছাপ, একই মাপ। কাঠিটা নিয়ে আবার পাইপ বেয়ে ধীরে ধীরে নেমে এলো সে। তারপর বলল, আমাদের প্রাথমিক তদন্ত শেষ। এবার চল, সস্তানে প্রস্থান করি। এই বলে ওরা সেই ঝুলনো দড়ির কাছে গেল। কিন্তু এ কি, দড়ি কোথায়? ওরা উপর দিকে তাকিয়ে দেখলো গাছের ডালের সঙ্গে শক্ত করে বাঁধা দড়িটা কে যেন খুলে নিয়ে গেছে। কে নিল? কে কে সে? আশ্চর্য ব্যাপার তো।
কিছুই আশ্চর্য নয়, যে খুন করেছে সে নিজে এসেই খুলে নিয়ে গেছে ওটা। এই অসম্ভব। এটাই সম্ভব। খুনিরা চিরকাল এই ভুলটাই করে থাকে। খুনের পর ঘটনাস্থলের আশপাশেই ঘুরে বেড়ায় তারা, কেবল দেখে তাদের কোনো চিহ্ন কোথাও পড়ে আছে কিনা, অথবা তাদেরকে কেউ কোনো সন্দেহ করছে কিনা। তাহলে উপায়? এখন আমরা বেরোবো কি করে এর ভেতর থেকে? কোনো উপায় নেই। যতক্ষণ না ওরা ফিরে আসে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। আশ্চর্য ব্যাপার, এরা সবাই না হয় লাশ নিয়ে ব্যস্ত, কিন্তু দারোয়ান বেটা, সে বেটা গেল কোথায়? দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ধরে নিয়ে গেছে। বলতে বলতেই দেখা গেল গেট খুলে যাচ্ছে। ওরা তাড়াতাড়ি লুকিয়ে পড়ল একটা ঝোপের আড়ালে। গেট খুলে কয়েকজন লোক ভিতরে ঢুকলো। তাদের একজন হলেন এই ফ্যাক্টরি এবং বাড়ির মালিক, বাকিরা তার বন্ধু বান্ধব। ওরা সবাই ভিতরে এলেন। গেটটা ভেজিয়ে দিয়ে বাড়ির তালা খুলে ঘরে ঢুকলেন। সেই অবসরে ওরাও সকলে বেরিয়ে পড়ল গেট দিয়ে। বাবলুরা বাইরে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচল। দুপুর গড়িয়ে বিকেল তখন। বাবলু বলল, এখন একবার ময়দানের দিকে আমাদের যাওয়া উচিত। আমি একটু তফাতে থাকবো, কেমন? না হলে ব্যাটা আমাকে চিনে ফেলতে পারে। সেটার আর প্রয়োজন নেই। তার কারণ গাছ থেকে দড়ি যখন খুলেছে তখন আমাদেরকেই সে নিশ্চয়ই লক্ষ্য করেছে। তারই বা কি মানে আছে? হয়তো সে আমাদের দেখেনি, শুধু দড়িটা ঝুলতে দেখেছে, তাই খুলে দিয়ে পালিয়েছে সে। যা হোক, কিছু একটা হয়েছে। তবে আমরা সবাই একসঙ্গেই থাকবো। এই বলে কথা বলতে বলতে ওরা ময়দানের দিকে গেল। কিন্তু কোথায় কে, কোথায় সেই ইরানি যাযাবর, আর কোথায় বা সেই জিপসি মেয়ে? ছাগল, বাদর, কুকুর, তাঁবু সবই উধাও। তাই দেখে হতবাক হয়ে গেল ওরা। ওহ, সকালে যদি একবার থানায় গিয়ে খবরটা দিতাম। কি ভুলই না করলাম আমরা, অথচ এখন আর মুখই নেই আমাদের। এত ভেঙে পড়বার কিছু নেই। একটা বেলার মধ্যে কোথায় যাবে বাছাধনরা? ওদের খুঁজে বার করব আমরা। কাদের বাড়ি চুরি হয়েছে? সে একজন বেঁটে কালো লোককে দেখিয়ে দিল। বাবলু চিনল লোকটাকে। রেলের ক্যান্টিনে কাজ করে। অনেকদিন আগে যখন ওদের পাড়ায় ভাড়া থাকতো লোকটা, তখন একবার ক্যান্টিন থেকে আনা চপ কাটলেট ওদের খাইয়েছিল। বাবলু ভেবে পেল না লোকটা এর মধ্যে এত টাকা করলো কি করে। যাই হোক, এরকম চুরি সত্যিই অভাবিত। ওরা অনেকক্ষণ ধরে আশেপাশে ঘোরাঘুরি করলো, কিন্তু কেই বা ওদের পাত্তা দেবে। ওরা নিজের মনে আরেকটু এগিয়ে গেল। হঠাৎ এক জায়গায় ডুগ 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 আওয়াজ। ডুগডুগির আওয়াজ শুনে এগিয়ে গেল ওরা। দেখলো যে মাঠে শীতলা পুজো হয়, সেই মাঠের ওপর খেলা দেখাচ্ছে এক ইরানি যাযাবর আর সেই জিপসি মেয়েটা। অপূর্ব সুন্দরী। ইরানিটাও যেন লালমুখো একটা দানব। একসঙ্গে 20টা সোডার বোতল সে একটা ছুঁড়ছে, একটা লুফছে। কি অপূর্ব ব্যালেন্স! বোতলগুলো যেন শূন্যে ঘুরপাক খাচ্ছে, অথচ সে একের পর এক ডান হাতে বাঁ হাতে লুফেই ছুঁড়ে দিচ্ছে। সে দৃশ্য দেখবার মতো। সেই কুকুর, ছাগল, বাদর সবই আছে। জিপসি মেয়েটা ডুগডুগি বাজিয়ে ঘুরপাক খাচ্ছে চারিদিকে। পাণ্ডব গোয়েন্দারা প্রথমটা মহা বিস্ময়ে সেই খেলা দেখতে লাগলো। বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু অবাক হয়ে বোতলের ম্যাজিক দেখছে, আর বাবলু এক দৃষ্টে চেয়ে আছে ইরানিটার পায়ের দিকে। পায়ের প্রতিটি ছাপ ধুলোর মাঠে আঁকা হয়ে যাচ্ছে প্রতিটি পদক্ষেপ। বাবলু বিলুর গায়ের কাছে ঘেঁষে দাঁড়িয়ে ওর মুখের কাছে মুখ লাগিয়ে চুপি চুপি বলল, কালকের রহস্যজনক চুরিও এ ব্যাটাই করেছে। সে তো জানা কথা। আমি একে ফলো করব। তোরা এক কাজ কর, এখানে আর থাকিস না, ঘরে গিয়ে স্নান খাওয়া হয়ে তৈরি হয়ে নে। বম্বল, তুই বরং খেয়ে দে, চট করে চলে আয়। তুই এলে তারপর আমি যাব। বিল্লু, বাচ্চু আর বিচ্ছু মিত্রীদের বাগানে থাকবি। পঞ্চুও থাকবে তোদের সঙ্গে। আমি খবর দিলেই চলে আসবি, কেমন? বেশ তাই। এই বলে ওরা চলে যেতেই বাবলু দর্শকদের ভিতর মিশে খেলা ও খেলোয়াড়কে তীক্ষ্ণ চোখে দেখতে লাগলো। বোতলের খেলা শেষ হতেই একটার পর একটা পয়সা পড়তে লাগলো মাঠের ওপর। 10-5 সিকি। ইরানি যাযাবরটা তখন ঘরমাক্ত কলেবরে একটা গাছতলায় বসে বিশ্রাম নিতে লাগলো। বাবলুও নিজের মনে এটা সেটা দেখার ছলে লক্ষ্য করতে লাগলো চারিদিকে। ইরানিটা হঠাৎ বাজখাই গলায় বলল, কে যায় তোমার? কিছুই না। তোমার বোতলের খেলা আমার খুব ভালোই লেগেছে। বিকেলে আবার হবে।
দেখতে এসো। এখন যাও, আমরা এবার রান্না করে খাওয়া দাওয়া করব। বিকেলে তোমাদের আরও সব বন্ধু বান্ধব থাকে, তো দেখে নিয়ে আসবে, বুঝলে? হ্যাঁ। বলে ওর সামনে থেকে চলে এলো। তবে দূরে একটা মোড়ের মাথায় বসে রইল চুপচাপ। ভোম্বল না আসা পর্যন্ত ওইভাবে থাকবে। ও তারপর ভোম্বলকে পাহারায় রেখে খেতে যাবে। ভোম্বল এলো প্রায় 1.5 ঘন্টা পরে। নিজের জায়গায় ভোম্বলকে বসিয়ে বাবলু গেল চলে। বাবলুর মনে জোর প্রতিজ্ঞা, খুনি তস্কর ইরানিটাকে আজই বামাল সমেত ও ধরবেই ধরবে। বিলু, বাচ্চু আর পঞ্চু অপেক্ষা করছিল মিত্তিরদের বাগানে। বাবলু গিয়ে ওদের ডাকলো। ওরা সকলেই খেয়ে দিয়ে একদম তৈরি। ভালো, আজ বিকেলে বোতলের খেলা হবে আবার। সেই খেলা দেখার ভেতরেই আমাদেরকে আমাদের কাজ সেরে ফেলতে হবে। কি করে কি করবি? কিছুই ঠিক করিনি। ঘটনা যেভাবে ঘটবে বা সুযোগ যখন যেমন পাবো তেমনি কাজে লাগাবো। বলতে বলতে ওরা সেই মাঠটার কাছে গেল। কিন্তু এ কি, কোথায় বা ভোম্বল আর কোথায় সেই ইরানি যাযাবর ও জিপসি মেয়ে? তাদের তাঁবুরও কোনো চিহ্ন নেই। ওরা নিশ্চয়ই পাতারি গুটিয়েছে এবং ভোম্বল ওদের পিছু নিয়েছে, কিন্তু কোন দিকে যে গেল ওরা তা কি করে জানা যায়? ভোম্বল না ফেরা পর্যন্ত কিছুই জানা যাবে না। বাচ্চু বিচ্ছু বলল, তার মানে আজ আর কিছুই হচ্ছে না। তবে একটা কাজ করতে হবে। কি কাজ? খুনির পায়ের ছাপ এবং এই ইরানির পায়ের ছাপ মিলছে কিনা জানা যাবে। বলেই বাবলু সেই কাঠিটা দিয়ে মেপে দেখলো পায়ের ছাপ। আর মেপে দেখেই সোল্লাসে চিৎকার করে উঠল, হুড়ে, মিলেছে, ছাপ হুবাহু মিলেছে। তাহলে এখনই পুলিশকে জানাই চলো। আর আর দেরি করা কোনো মতেই ঠিক হবে না। এখনই নয়, আমাদের কাজ আরো একটু এগিয়ে গেলে তারপর ডাকবো পুলিশ। এমন সময় হঠাৎ রাস্তার ওপর যেন কি যেন দেখে চেঁচিয়ে উঠল বিলু। বাবলু, শিগগির আয়। বাবলু যাবার আগেই বাচ্চু বিচ্ছু ঝুঁকে পড়েছে। বাবলুও গিয়ে ঝুঁকে পড়ে দেখলো রাস্তার তেমাথার মোড়ে ছোট্ট ইঁটের টুকরো ঘষে কে যেন একটা তীর চিহ্ন এঁকে পথ সংকেত করে রেখেছে। এ নিশ্চয়ই ভোম্বলের কাজ। অবধারিত। এই চিহ্ন যদি প্রত্যেক রাস্তার মোড়ে থাকে তাহলে জানবো ভোম্বল। ভোম্বল ছাড়া এ কাজ আর অন্য কারণ নয়। ওদের অনুমানই ঠিক। সেই চিহ্ন ধরে যেতে যেতেই পরপর কয়েকটি মোড়ে পথ সংকেত দেখতে পেল। সেই চিহ্ন শেষ হলো চ্যাটার্জি হাটের কাছে। একটা বড় মাঠে দেখা গেল ইরানি যাযাবর তার তাঁবু ফেলেছে। জিপসি মেয়েটা কেমন এক সুন্দর ভঙ্গিতে বসে বসে কাঁঠাল পাতা খাওয়াচ্ছে ছাগলটাকে। আর এই ছাগলটা লক্ষ্য করতে গিয়েই বাচ্চু বলে উঠল, বাবলুদা, ওই দেখো আমাদের সেই দড়িটাকেই ছোট করে ছাগলকে বেঁধেছে। আরে তাই তো, কিন্তু ভোম্বল কোথায়? ভোম্বলকে দেখছি না কেন? সে বোধহয় আমাদের খোঁজেই গেছে। হয়তো। চোরাই মালগুলো সব এদের তাঁবুর ভেতরেই আছে। একবার কোনো রকমে ঢুকে দেখতে পারলে হতো। কিন্তু কি করে সে ঢুকবে তা ওরা ভেবেও পেল না। তাঁবুর মুখেই বাঁধা আছে অ্যালসেসিয়ানটা। পঞ্চুকে দেখে সে লেজ নাড়ছে, পঞ্চুও লেজ নাড়ছে তাকে দেখে। ওরা দূর থেকে ওদের লক্ষ্য করতে লাগলো। আরও অনেক ছেলে মেয়ে ও 2-4 জন বড় লোকের ভিড়ও জমতে শুরু করেছে সেখানে। এমন সময় হঠাৎ ভোম্বল লাফাতে লাফাতে এসে হাজির হলো সেখানে। কিরে, কোথায় গেছিলি? আমাদের ডাকতে? দূর, তোদের ডাকতে যাব কেন? তোদের জন্য তো পথ নির্দেশ করেই রেখেছিলাম। আমি গিয়েছিলাম অন্য কাজে। কি কাজে? যে কাজে গিয়েছিলাম তাতে সাকসেসফুল হয়ে এসেছি। ব্যাটা ইরানির ষষ্ঠী পুজো করব আজই ধরবো ব্যাটাকে, একটু রাত্রি হোক। কি করে কি করবি? ওই অ্যালসেসিয়ানটাকে বাগানে তো হিমশিম খেয়ে যেতে হবে। আরে, আমার নাম ভোম্বল। জনিদের রকে পল্টন বসেছিল। ওকে বলতেই ও গিয়ে ঠাকুর ফার্মেসি থেকে 1 সিসির ক্লোরোফর্ম জাতীয় কড়া ওষুধ ম্যানেজ করে এনেছে। বাবলু যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। এইভাবে বলল, সত্যি? তা যদি হয় তবে এই ছেঁড়া ন্যাংরাটা ঢেলে সেটা কুকুরের দিকে ছুঁড়ে দিলেই তো ও ব্যাটা শুকবে। তারপর যা হবে কেল্লা ভাতে। শুধু তাই নয়, ওই ন্যাকড়া ইরানেরটা এবং জিপসি মেটারকে শোকানো হবে, তাহলেই সুবিধা হবে আমাদের।
পাণ্ডব গোয়েন্দারা জয়ের গৌরবটা মনে মনে কল্পনা করেই আনন্দে অধীর হয়ে উঠল প্রথমে। তারপর অপেক্ষা করতে লাগলো কতক্ষণে সেই শুভক্ষণটি আসে তার জন্য। দেখতে দেখতে সন্ধে হলো। তারপর অন্ধকারের কালো যবনিকায় ঢেকে গেল চারদিক। যাযাবর তাঁবুতে আলো জ্বলে উঠল। জিপসি মেয়েটা নিশ্চয়ই ইরানিটার বউ। সে আলো জ্বেলে তাঁবুর সামনে বসে ছুঁচ সুতো বের করে তার একটা পুরনো ঘাগরা সেলাই করতে বসল। আর ইরানিটা শুয়ে রইল বাইরে ঘাসের ওপর। পোষা বাদরটা ইরানিটার বুকে, পিঠে, কখনো বা ছাগলটার পিঠে বসতে লাগলো। আবার মাঝে মাঝে কুকুরটারও লেজ টেনে দিয়ে পালিয়ে এসে কুকুরটাকে রাগিয়ে দিতে লাগলো। তার মানে যত রকমের বাদরামও আছে তাই করতে লাগলো বসে বসে। আজ যে ধৈর্য ধরতে পারছি না, কি করি বলতো? 7:30 হয়ে গেছে, মাস্টার মশাইয়েরও আসবার সময় হয়ে গেছে। আজ আর ও আক্ষেপ করে লাভ নেই। এমন সময় দেখা গেল ইরানিটা উঠে দাঁড়ালো। তারপর কি যেন বলল জিপসি মেয়েটাকে, বলে বাঁদরটাকে কাঁধে বসিয়ে রাস্তায় এলো। ওর কোমরে জড়ানো একটা লাইলনের মোটা দড়ি। এই তাল, জিপসিটা তাঁবুতে ঢুকলেই। না, আগে এ ব্যাটার পিছু নেই, দেখি ব্যাটা কোথায় যায়। তারপর ফিরে এসে তাঁবুতে ঢুকে শুয়ে গভীর রাতে কাজ করব। বিচ্ছু বাচ্চু বরং বাড়ি চলে যাক। কখনোই না, যা করব সবাই একসঙ্গে করব। এর জন্য বাড়িতে বকুনি খেতে হয়, খাবো। পাণ্ডব গোয়েন্দারা সত্যিকারের গোয়েন্দাদের মতো পিছু নিল ইরানিটার। ইরানিটা রাতের অন্ধকারে এপথ সেপথ করে একটা গলির ভিতর ঢুকলো। ওরাও দেয়াল ঘেঁষে গিয়ে অনুসরণ করতে লাগলো তাকে। একেবারে অন্ধকারে মিশে এমনভাবে রইল যাতে ও দেখতে না পায়। ইরানিটা থমকে দাঁড়িয়ে এদিক ওদিক করে তাকিয়ে দেখলো দু একবার। তারপর সেই লায়লনের দড়িটা বাঁদরটার হাতে দিয়ে ছেড়ে দিল। পরক্ষণেই দেখা গেল বাঁদরটা ওপর থেকে ঝুলিয়ে দিল দড়ি। ইরানিটা তাই ধরে উঠে গেল বাড়ির ছাদে এবং বেশ কিছুক্ষণের মধ্যে একটা ঝোলায় করে কী সব যেন নিয়ে নেমে এলো। এসে দড়িটা ধরে নাড়া দিতেই বাঁদরটা উপর থেকে দড়ি খুলে দিল। তারপর আবার ফিরে চলল যে পথে এসেছিল সেই পথে। এইবার বুঝেছি ঘুঘু, তুমি কি করে ধান খাও। এ যে ম্যাজিকের পর ম্যাজিক রে ভাই। এজন্যই ঘরের ভেতরে বা ছাদে পায়ের ছাপ পাওয়া যায়, কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। ফ্যাক্টরির খুনের ব্যাপারটাও ঠিক এইভাবেই ঘটেছে। বাগানের দিক থেকে বাঁদরটা দোতলার ছাদে বা বারান্দায় আটা দিয়ে দড়িটা আটকে দিয়েছে, আর তাই ধরে ও ব্যাটা ওপরে উঠেছে। তারপর চুরি করতে গিয়ে বেগতিক দেখে ও ব্যাটা খুন করেছে, না হয় খুন করেই চুরি করেছে। নিচে মেশিনের শব্দে খুন হওয়ার চিৎকার কানেও যায়নি কারণ। তারপর বাঁদরটা ওই দড়ির ডগ সমেত আবার লাফিয়ে এসে গাছের ডালে আটকে অথবা বেঁধে দিলে সেই দড়ি ধরে বারান্দা থেকে ব্যাটা এধারে এসেছে। কাজেই ছাদ বা বারান্দা ছাড়া আর অন্য কোথাও পায়ের ছাপ পাওয়া যায়নি। ইরানিটার পিছু পিছু আবার ওরা সেই মাঠের কাছে এলো যেখানে ওরা তাঁবু খাটিয়ে আশ্রয় নিয়েছে। জিপসি মেয়েটা তখন কাঠকুটো জেলে রান্না চাপিয়েছিল। একটু পরেই রান্না শেষ করে কুকুরটাকে ছেড়ে দিয়ে তাঁবুর ভিতরে ঢুকে পর্দা নামিয়ে দিল। ভোম্বল তখন মুখে নাকে রুমাল জড়িয়ে ন্যাকড়ায় ক্লোরোফর্ম ঢেলে ছুঁড়ে দিল কুকুরটার দিকে। যেই না দেওয়া, কুকুরটা অমনি ছুটে এসে সেটা শুকতে লাগলো। তারপর বারবার সেটা নিয়ে কামড়াকামড়ি করতে করতে নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়ল। পাণ্ডব গোয়েন্দারা নিশ্চিন্ত হয়ে মাঠে ঢুকলো এবার। তাঁবুর ভিতর আলো জ্বলছে, এর মধ্যেই ওরা ঘুমিয়ে পড়েনি নিশ্চয়ই। বাবলু চুপি চুপি উঁকি মেরে ভেতরটা দেখল। বিলু, ভোম্বল, বাচ্চু বিচ্ছু দেখল। একটা আয়নার সামনে দাঁড়িয়ে জিপসি মেয়েটা কি যেন দেখছে, আর সেই ইরানিটা একটা ঢোলের ভিতর অনেক কিছু লুকিয়ে রেখে আবার ছাউনি পরিয়ে দিল এমনভাবে যে ওর ভিতর যে কিছু থাকতে পারে তা কেউ ধারণাও করতে পারবে না। বিলু হঠাৎই বলল, জিপসি মেয়েটার গলায় একটা হীরের নেকলেস রয়েছে মনে হচ্ছে না? এই নেকলেস কাউকে খুন করে নিয়ে এসেছে। এবার তাহলে পুলিশে খবর দিই। আর একটু পরে। জিপসি মেয়েটা অনেকক্ষণ ধরে নেকলেসটা পরে আয়নায় নিজেকে দেখতে লাগলো। তারপর সেটা খুলে রেখে মাথায় বালিশের নিচে চাপা দিয়ে শুয়ে পড়ল। ইরানিটাও ঢোলটা টাঙিয়ে রেখে শুয়ে পড়ল একপাশে। ছোট্ট লণ্ঠনটা সামনে জ্বলতে লাগলো। 2-5 মিনিট বিরতি, তারপরই ভয়ঙ্কর নাক ডাকার শব্দ। ভোম্বল আবার একটু ন্যাকড়াতে ওষুধ ঢেলে সেটা চেপে ধরল ইরানিটার নাকে।
দেখতে দেখতে নাক ডাকা থেমে গেল। তারপর যেই না সেটা জিপসি মেয়েটার দিকে নিয়ে যাবে অমনি সে লাফিয়ে চিৎকার করে উঠে দাঁড়ালো। ওর এক হাতে লক লক করছে একটা ধারালো ছোরা। মেয়েটার চোখ দুটোও যেন ইস্পাতের ফলার মতো বেঁকে গেল। সে হাত উঁচিয়ে ছোরাটা যেই না বাবলুকে মারতে যাবে পঞ্চু অমনি এক লাফে মেয়েটার হাত শক্ত করে কামড়ে ধরল। পঞ্চুর কামড়ে হাত বেঁকে গেল মেয়েটার। বাবলু কেড়ে নিল ছোরাটা। তারপর সেই ছোড়াই ওর বুকের কাছে ঠেকিয়ে ভোম্বলকে বলল, ভোম্বল পুলিশ। ভোম্বলকে থানা পর্যন্ত যেতে হলো না। পথেই পুলিশের ভ্যান দেখতে পেয়ে সব কথা খুলে বলল। হাওড়া থানার দারোগাবাবু ওকে ভালোই চিনতেন। এটা শিবপুর থানার এলাকা। ফোনে কথা হয়ে যেতেই ভ্যান বোঝাই পুলিশ সব হৈ হৈ করে এসে হাজির হলো। সেই সঙ্গে এলাকার অনেক লোক। পঞ্চু তখনও জিপসি মেয়েটার হাত কামড়ে ধরে বসে আছে, আর বাবলু সেই ছোড়া ঠেকিয়ে রেখেছে ওর বুকে। বিলু, বাচ্চু আর বিচ্চু পাহারা দিচ্ছে ঘুমন্ত ইরানিটাকে। পুলিশ এসেই হাতে হাত করা লাগালো দুজনের। তারপর সমস্ত মালপত্র উদ্ধার করে পাণ্ডব গোয়েন্দাদের বুদ্ধির প্রশংসা করে ওদের প্রত্যেককে গাড়িতে তুলে নিল। সবাই অবাক হয়ে গেল এই অদ্ভুত ব্যাপার দেখে। কয়েকটা ছোট ছোট ছেলে মেয়ে যে এই সব কাণ্ড কারখানা করে এত বড় একটা খুনি ও চোরকে ধরিয়ে দেবে তা কেউ ভাবতেও পারেনি। গাড়িতে উঠে বাবলু আনন্দে বলে উঠল, 3 cheers ফর পাণ্ডব গোয়েন্দা। হিপ হিপ হুররে, হুররে। হিপ হিপ হুররে। শেষ হলো আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা পাণ্ডব গোয়েন্দার দ্বিতীয় অভিযান জিপসি রহস্য। বাবলুর চরিত্রে অভিরাজ আশিস, বিলুর চরিত্রে রণজয় রায়চৌধুরী, ভোম্বলের চরিত্রে সুতীর্থ দাস, বাচ্চুর চরিত্রে প্রতিমা শিকারী নস্কর, বিচ্চুর চরিত্রে রূপা, অন্যান্য চরিত্রে পলরব, সুতীর্থ দাস, সোমাশীল ও টুকটুকি পাল। গল্প পাঠে আমি শুভ। নাট্যরূপ ও সমগ্র পরিচালনায় পলরব। ধ্বনি পরিকল্পনায় ও পোস্টার ডিজাইন রিতম পাল। আগামী সপ্তাহে ঠিক সোমবার ভারতীয় সময় রাত্রি 9:24 এবং বাংলাদেশীয় সময় রাত্রি 9:54 আরও একটি গল্প নিয়ে হাজির হবে গপ্পপুর লোকাল।